আমার নাম রাহুল। বাড়িতে বাবা, মা, দাদা, বৌদি আর আমি এই ৫ জনেই থাকতাম। কিন্তু হঠাৎ দাদার বাইরে পোস্টিং হয়ে যাওয়ায় দাদা বৌদি সেখানে চলে গেল। আর তারপর থেকেই বাড়ির সব কাজ একা সামলাতে মায়ের খুব কষ্ট হয়ে যাচ্ছিল। তাই বাড়ির সবাই মিলে ঠিক করলো যে আমার বিয়ে দেবে। সেই মতন মেয়ে খোঁজাও শুরু হয়ে গেল। আমার শুধু একটাই চাহিদা ছিল, মেয়ে শিক্ষিত হতে হবে। ২-৩টে মেয়ে দেখার পর একটি মেয়েকে আমাদের সবার খুব পছন্দ হলো। ওর নাম মায়া। ইতিহাসে ডবল এমএ করেছে। দেখতেও বেশ ভালো। ওদের পরিবারের লোকজনও খুবই ভালো। দুই বাড়ির লোক কথা বলে আমাদের বিয়েটা ঠিক করলো। পাকা কথা হওয়ার পর আমরা ফোনে কথা বলা শুরু করলাম। ১-২ বার কফি শপে দেখাও করেছি। অবশেষে ২ মাস পর আমাদের বিয়ে হলো। মায়াকে পেয়ে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করতে শুরু করলাম। ও আসার পর থেকে মাকে কোনো কাজই করতে হতো না। সব কিছু মায়াই সামলে নিয়েছিল। মায়া আর আমার বিয়ে আমাদের পরিবারের ইচ্ছেই হয়েছে। মায়া আসার পর আমার জীবন পুরোপুরি বদলে গেল। সবাই বলতো যে আমি খুব ভাগ্যবান। আমাদের বিয়ে হয়েছে প্রায় ৩ মাস। হঠাৎ অফিস থেকে একটা ভালো প্রজেক্টের অফার পেলাম। কিন্তু তার জন্য দিন ১৫ আমায় দিল্লি গিয়ে থাকতে হবে। নতুন নতুন বিয়ে হয়েছে আমাদের, তাই বউকে ছেড়ে যেতে মন চাইছিল না। আবার অফিসের প্রজেক্টটাও তো বড়, সেটা ছেড়ে দিলে বসের নজরে খারাপ হয়ে যাব। তাই মায়াকে বললাম, তুমিও চলো আমার সাথে। ১৫ দিনেরই তো ব্যাপার। মাও এতে অমত করলেন না। আর একদিন বাদেই আমাদের ট্রেন। প্যাকিং সব হয়েই গেছে। কিন্তু বিকেলে অফিস থেকে বাড়ি ফিরে জানতে পারলাম মায়া বাপের বাড়ি গেছে। কেন সেটা ঠিক মাকে বলে যায়নি। আমি ফোন করলাম। ও ফোনটা ধরে বলল, বাবার খুব শরীর খারাপ, তাই ওকে বাপের বাড়ি যেতে হয়েছে। কাল দুপুরের মধ্যেই চলে আসবে। শুনে আমি বললাম, সে না হয় ঠিক আছে, কিন্তু যাওয়ার আগে মাকে তো একটু বলে যাবে। আমিও অফিস থেকে ফিরে একটু টায়ার্ড ছিলাম, তাই সেদিন রাতে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন আমি আর অফিসে গেলাম না। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। মায়া এখনও বাড়ি ফিরল না। আমি ফোন করলাম, কিন্তু ও রিসিভ করলো না। কিছুক্ষণ পর আবার ফোন করলাম। তখন আমার শালি ফোনটা ধরে বলল, দিদি বাবাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। আমি বললাম, তোমার দিদি বাড়ি ফিরলে অবশ্যই ফোন করতে বলো। মনে মনে ভাবলাম, ট্রেন তো কাল সকালে, ও রাতের মধ্যে ঠিক ফিরে আসবে। রাত তখন 10টা। মায়ার ফোন এলো। আমি ফোনটা ধরেই বললাম, কি গো, কখন ফিরবে তুমি? কাল সকাল 8টায় তো আমাদের ট্রেন। ফোনের ওপাশ থেকে মায়া জবাব দিল, বাবার শরীরটা এখনও ঠিক হয়নি। মাও খুব ভেঙে পড়েছে। সব কিছু ফেলে আমি এখন তোমার সাথে কিভাবে যাই বলো? বাবা একটু ঠিক হলেই আমি বাড়ি চলে যাব। আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, ঠিক আছে। পরের দিন সকালে আমি একাই দিল্লি চলে গেলাম। ৩-৪ দিন পর মাকে ফোন করে জানতে পারলাম মায়া এখনও ফেরেনি। কি জানি ওর বাবা কেমন আছেন। কাজের চাপে আমিও অবশ্য ফোন করার সময় পাইনি। আজ বিকেলে আমি মায়াকে ফোন করলাম, কিন্তু ওর কথা শুনে একটু অন্যরকম মনে হচ্ছিল। ও খুব কম কথা বলছিল। আমি জানতে চাইলাম, কি হয়েছে, তুমি ঠিক আছো তো? বাবা কেমন আছেন? মায়া বলল, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। শুনে আমি বললাম, বলো, কি বলতে চাও? তখন সে কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর বলল, না থাক, এখন বলবো না, তুমি বাড়ি ফিরলে তখন বলবো। আমি বললাম, ঠিক আছে। কিন্তু আমি তখনও জানতাম না যে আমার জীবনে কি ঝড় আসতে চলেছে। পরের দিন সকালে আমি যখন মায়াকে ফোন করলাম, ও ফোনটা ধরল না। আমি ভাবলাম হয়তো কোনো কাজে ব্যস্ত আছে। তারপর আমিও সারাদিন নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। কাজটাও তো জরুরি, কারণ কাজটা যত তাড়াতাড়ি শেষ করতে পারবো তত তাড়াতাড়ি আমি মায়ের কাছে ফিরে যেতে পারবো। সারাদিন আমাদের কথা না হলেও রাতে ঠিক কথা হতো। তাই আমি কাজ থেকে ফিরে মায়াকে ফোন করলাম, কিন্তু ওর ফোনটা বন্ধ ছিল। আমি ভাবলাম হয়তো চার্জ শেষ হয়ে গেছে।
রাতের খাওয়া শেষ করে যখন আবারও আমি ফোন করলাম, তখনও ওর ফোনটা বন্ধ। এবার আমার একটু চিন্তা হতে লাগলো। তবে আমি মনে মনে ভাবলাম, ও তো নিজের বাড়িতেই আছে, যদি কিছু হতো তাহলে তো ওর বাড়ি থেকে জানিয়েই দিত। একবার ভাবলাম যে ওর বাড়ির কাউকে ফোন করি, কিন্তু এত রাতে ফোন করাটা ঠিক হবে না। তাই আমিও আর বেশি কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। পরের দিনও অনেকবার আমি মায়াকে ফোন করলাম, কিন্তু ওই একই ব্যাপার, ফোন বন্ধ। অনেক চেষ্টা করেও যখন যোগাযোগ করতে পারলাম না, আমি চিন্তিত হয়ে ওর মাকে ফোন করলাম, কিন্তু উনিও ফোন ধরেননি। 2-3 দিন কেটে যাওয়ার পরও না মায়ার ফোন এলো আর না ওর বাড়ির কারোর ফোন এলো। একদিন হঠাৎ আমার শালির ফোন এলো। আমি জানতে চাইলাম মায়া কোথায়, ওর ফোনটা বন্ধ কেন, সব কিছু ঠিক আছে তো? আমার শালি তখন বলল, দিদি আর মা মাসির মেয়ের জন্মদিনে গেছে, ওদের বাড়ি গ্রামের দিকে, তাই হয়তো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। মায়া ঠিক আছে এটা জেনে আমি একটু স্বস্তি পেলাম, কিন্তু মনে মনে ভাবলাম যাওয়ার আগে আমাকে একবার বলে যেতে পারতো। আমি আবার নিজের কাজে ব্যস্ত হয়ে গেলাম। তবে আগামী 5 দিনও মায়ার কোনো ফোন বা মেসেজ আমার কাছে আসেনি। ইতিমধ্যে আমার প্রজেক্টের কাজও শেষ হয়ে গেল। মায়াকে না দেখে আমি আর থাকতে পারছিলাম না, তাই ট্রেনের অপেক্ষা না করে ফ্লাইটের টিকিট কেটে সোজা মায়াদের বাড়ি চলে গেলাম। কিন্তু আমাকে দেখে আমার শ্বশুর বাড়ির কেউই খুশি হলেন না, বরং ওনাদের দেখে মনে হচ্ছিল যেন ওনারা আমাকে দেখে ভয় পাচ্ছেন। শাশুড়ি মা আমাকে ভেতরে এসে বসতে বললেন। কিছুক্ষণ বসার পরও মায়াকে না দেখতে পেয়ে আমি জিজ্ঞাসা করলাম, মায়া কোথায়? শাশুড়ি মা বললেন, মায়া তো এখনও আসেনি। শুনে আমি বললাম, এতদিন ও ওখানে কি করছে? আপনি আমাকে ওখানকার কারোর ফোন নাম্বার দিন। কতদিন হয়ে গেছে আমার ওর সাথে কথা হয়নি। ভেবেছিলাম এখানে এসে মায়াকে সারপ্রাইজ দেবো, কিন্তু আপনার মেয়েই তো আমাকে সারপ্রাইজ দিয়ে দিল। আমি ফোন নাম্বার চাওয়ায় শাশুড়ি মা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আমার কাছে তো এখন ফোন নাম্বার নেই, আমি কারোর কাছ থেকে নিয়ে তোমাকে দিয়ে দেব। আমি ওখান থেকে ফিরে এলাম। এবার আমার মায়ার উপর খুব রাগ হচ্ছে। ওর নিজের ফোনটা অফ, কিন্তু অন্য কারোর নাম্বার থেকে তো আমাকে একটা কল করতে পারতো। ওর কি আমার কথা একবারও মনে পড়ে না? বাড়ি ফিরেছি 10 দিন হয়ে গেল, কিন্তু না মায়ার কোনো ফোন এলো, না মায়া নিজে বাড়ি ফিরল। এবার আমার সত্যিই মায়ের উপর রাগ হচ্ছে। আমি আবার মায়াদের বাড়ি গেলাম। গিয়ে দেখি বাড়িতে কেউ নেই, তালা ঝুলছে। এবার আমার মনে একটু সন্দেহ হতে শুরু করলো। আমি বুঝতে পারছিলাম না কেন মায়া আর আমার শ্বশুর বাড়ির সবাই আমার সাথে এরকম ব্যবহার করছে। 2 দিন পর আমার শাশুড়ি মা ফোন করে বলল, বাবা, আমার তোমাকে কিছু কথা বলার আছে, তুমি সময় করে আমাদের বাড়িতে এসো। শুনে আমার খুব টেনশন হতে শুরু করলো। কি এমন কথা যেটা বলার জন্য ওর মা আমাকে ডাকছে? আমি সেই দিন বিকেলেই ওদের বাড়ি চলে গেলাম। আমাকে দেখে শাশুড়ি মা বললেন, রাহুল, আমি তোমাকে যা বলবো হয়তো সেটা শোনার পর তুমি বিশ্বাস করবে না, কিন্তু এটাই সত্যি। মায়া অন্য একজনের সঙ্গে পালিয়ে গেছে। এটা শুনে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি বিশ্বাস করতে পারছিলাম না। তবে শাশুড়ি মা বললেন, মায়ার বিয়ের আগেই একজনের সাথে সম্পর্ক ছিল। যখন ও মাসির বাড়িতে ছিল সেখান থেকেই ওই ছেলের সাথে আবার যোগাযোগ হয়, আর তারপর ওরা দুজনে পালিয়ে বিয়ে করে নেয়। এটা সবাই যদি জানতে পারে তাহলে আর আমাদের মান সম্মান থাকবে না, তাই আমরা পুলিশে জানাইনি। আমি জানি তুমি আমার মেয়েকে খুব ভালোবাসো, কিন্তু ও তোমার ভালোবাসার যোগ্য না, তাই তুমি ওকে ভুলে যাও। শাশুড়ি মা আমার সামনে খুব কান্নাকাটি করছিল। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে মায়া এমন কিছু করতে পারে। এই কথাটা যদি আমাদের বাড়ির সবাই জানতে পারে তাহলে কি হবে? আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হলেও আমি মায়াকে এই কয়েক মাসে খুব ভালোবেসে ফেলেছিলাম। ও আমার ভালোবাসার যে অপমান করেছে সেটা আমি কিছুতেই ভুলতে পারছিলাম না। কিন্তু শুধুমাত্র ওর পরিবারের কথা ভেবে আমি কোনো বড় পদক্ষেপ নিতে পারিনি। আমি ওকে যতটা ভালোবাসতাম এখন আমি ওকে ঠিক ততটাই ঘৃণা করি। আমি বুঝতে পারছিলাম না যে আমার ভালোবাসায় কি কম ছিল যার জন্য ও আমায় ছেড়ে চলে গেল।
আমি শুধু চেয়েছিলাম যে একবার আমার মায়ার সাথে দেখা হোক, তাহলে আমি ওকে জিজ্ঞাসা করব কেন ও আমার সাথে এই খেলাটা খেললো, কেন আমার আর আমার পরিবারের মান সম্মান এইভাবে নষ্ট করলো। ও আমায় ছেড়ে চলে গেছে আজ 5 মাস হয়ে গেল। ধীরে ধীরে আমি ওকে ভুলে যেতে শুরু করলাম আর নিজের জীবনে আবার কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। একদিন বিকেলে আমি অফিস থেকে বন্ধুর বাড়ির দিকে যাচ্ছিলাম। হঠাৎ মনে হলো অটোয় মায়া আর ওর মা বসে আছে। আমি দেখে একটু অবাক হয়ে গেলাম। তারপর আমি ওদের পিছু করলাম। কিছু দূর যেতেই একটা ডাক্তারের চেম্বারের সামনে দাঁড়ালো। আমি বাইরেই ওদের জন্য অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ পর ওরা যখন চেম্বার থেকে বেরোলো, তখন আমি মায়ার সামনে গেলাম। ও তো আমাকে দেখে অবাক হয়ে গেল আর কিছুটা ভয়ও পেল। আমি ওকে জিজ্ঞাসা করলাম, মায়া, তুমি আমার সাথে কেন এরকম করলে? আমি কি তোমাকে কম ভালোবেসেছিলাম, কিছু কম দিয়েছিলাম? তাহলে কেন তুমি আমার জীবন নিয়ে এভাবে খেলা করলে? মায়া কিছুক্ষণ চুপ করে থাকার পর আমাকে বলল, তোমার এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই, তুমি চলে যাও। আমি তোমাকে ভুলে গেছি আর তুমিও আমাকে ভুলে যাও। আমার জীবনে তোমার কোনো জায়গা নেই। আমি তোমাকে না, অন্য কাউকে ভালোবাসি। আমি ওর কথা শুনে খুব রেগে গেলাম আর ওর গালে একটা ঠাসিয়ে চড় মারলাম। তখনও কাঁদতে কাঁদতে নিচে বসে পড়ল। আমার শাশুড়ি মা আর সহ্য করতে না পেরে আমাকে আসল সত্যিটা বলল, যেটা শুনে তো আমি যখন 15 দিনের জন্য দিল্লি গিয়েছিলাম, তখন হঠাৎ মায়ার পেটে খুব ব্যথা হতে শুরু করলো। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলে আল্ট্রাসাউন্ড করে জানা গেল ওর জরায়ুতে টিউমার, আর সেটা এতটাই বেড়ে গেছে যে অপারেশন করে বার করতে হবে। কিন্তু তখনও কেউ জানতো না যে মায়ার কপালে আরও খারাপ কিছু লেখা আছে। ডাক্তাররা যখন ওকে অপারেশন থিয়েটারে ঢোকালো, তখন টিউমারের কন্ডিশন এতটাই খারাপ ছিল যে ডাক্তাররা ওর জরায়ুটাই বাদ দিতে বাধ্য হলো, যার ফলে মায়া আর কখনোই মা হতে পারবে না। ও তোমায় বাবা হওয়া থেকে বঞ্চিত করতে চাইছিল না, তাই ও তোমাকে এই মিথ্যে কথাটা বলতে বলেছিল, যাতে তুমি ওকে ঘৃণা করো আর ওকে ভুলে যাও। আমি তখন মায়াকে জড়িয়ে ধরে বললাম, যদি আমার সাথে এরকম কিছু হতো, তাহলে কি তুমি আমায় ছেড়ে চলে যেতে? মায়া কাঁদতে কাঁদতে বলল, আমি তোমার জীবনে কোনো বোঝা হতে চাই না, তাই তুমি অন্য মেয়েকে বিয়ে করে নিজের জীবনের সুখে থাকো। আমি মায়ার আর কোনো কথাই শুনলাম না আর ওকে বাড়িতে আবার ফিরিয়ে নিয়ে আসলাম। বেশ কয়েক বছর পর আমরা অনাথ আশ্রম থেকে একটা শিশুকন্যাকে দত্তক নিলাম। আজ ওর জন্মদিন। বাড়িতে অনেক লোক এসেছে আর আমরা সবাই মিলে খুব আনন্দ করছি। আমাদের জীবনে আর কোনো দুঃখ কষ্ট ছিল না। বন্ধুরা, আশা করছি আজকের গল্পটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।